আসসালামু আলাইকুম। লেটস সি ফুটবলের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাক। ছোট হয়ে আসছে ছোট হয়ে আসছে বিশ্বকাপ। অলরেডি আমরা তিনটা কোয়ার্টার ফাইনালের লাইন আপ পেয়ে গেছি। তিনটা কোয়ার্টার ফাইনালের 6 দল, আর বাকি একটা কোয়ার্টার ফাইনালের দুইটা স্পটের জন্য ফাইট করছে 4টা দলই। 10টা দলই এখন টিকে আছে বিশ্বকাপে। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ভার্সাস মরক্কো। এরপরে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ে এবং ইংল্যান্ড, মাস্টার। আর থার্ড কোয়ার্টার ফাইনালের লাইন আপ যেটা আমরা পেয়েছি, স্পেন ভার্সাস বেলজিয়াম। আমার কাছে এই বিশ্বকাপের সবচেয়ে আনন্দদায়ক রেজাল্টটি আজ সকালে, বাংলাদেশ সময় আজ সকালে বেলজিয়াম উপহার দিয়েছে। এজন্য সেটা রেসপেক্টেড বেলজিয়ামের জার্সি করে এপিসোডটা করছিলাম। আর আরেকটা কোয়ার্টার ফাইনাল স্পটের জন্য আজ মাঠে নামবে মেসি অ্যান্ড আর্জেন্টিনা এগেইনস্ট ইজিপ্ট, এবং তাদের এই ম্যাচের জয়ী মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার এই ম্যাচের জয়ীর সাথে। বিশ্বকাপের এই পর্যায়ে, এরকম একটা পর্যায়ে আসলে ওদের ভিতরে একটা শূন্যতা অনুভব করি আমরা যারা ফুটবল ভক্ত। 4 বছরের অপেক্ষার পরে যে মহাযজ্ঞর দেখা পাই আমরা, সেটা প্রায় শেষ পর্যায়ে। আবার এইটা শেষ হলে আবার 4 বছর পরের জন্য আবার অপেক্ষা করতে হবে। কারো প্রিয় দল জিতবে, কারো প্রিয় দল হারবে, তারপরও বিশ্বকাপ এই বিশ্বকাপের জন্য আমরা 4 বছরের জন্য অপেক্ষা করব। এই বিশ্বকাপটা মানুষ কেন মনে রাখবে? এই বিশ্বকাপটা কত রকমের নোংরামি করা যায় আয়োজকদের পক্ষ থেকে, সেটা আসলে মানে এইরকম ম্যানিফেস্টেশন আর কখনো কোনো বিশ্বকাপে হয়েছে বলে আমি মনে করি। একটা দেশের খেলোয়াড়দের এবং স্টাফদের ভিসা না দেওয়া, একটা দলের একজন আইকনিক সমর্থককে ভিসা না দেওয়া, একটা দলের জাতীয় আইকনকে তাদের জার্সি থেকে সরিয়ে দেওয়া, এরকম কত মানে অসভ্যতা বলবো আর কি। আর সর্বশেষ যে ইনস্টেন্সটা ঘটলো, স্ট্রেট রেড কার্ড পাওয়া একটা প্লেয়ারের প্রেসিডেন্টের ফোনে, আমেরিকার প্রেসিডেন্টের ফোন কলে জিওভান্নি ইনফান্তিনো তিনি ডিসিশন চেঞ্জ করে, ফিফার ডিসিপ্লিনারি অ্যাকশনের ডিসিশন চেঞ্জ করে তিনি প্লেয়ারকে বহাল করে আজ ইউএসএ টিমে তাকে নামিয়েছে। এরকম এইসব হাস্যকর বিষয় আসলে এই বিশ্বকাপ মনে রাখবে। আর মানে যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলের সমর্থক এবং সেই দেশের মানুষরা অবশ্যই মনে রাখবে। আর সবাই ভুলে যেতে চাইতেন, তবে একটা কারণে হয়তো ভুলতে পারবেন না, একটা দুঃখের স্মৃতির কারণে। সেটা হচ্ছে একটা যুগের পরিসমাপ্তি হচ্ছে এই বিশ্বকাপের মাধ্যমে। একের পর এক মহাতারকার আন্তর্জাতিক অঙ্গন থেকে বিদায় হয়ে যাচ্ছে এই বিশ্বকাপে। সবার আগে বিদায় নিলেন লুকা মডরিচ, ক্রোয়েশিয়া হেরে গেল পর্তুগালের কাছে। লুকা মডরিচের কথা, তিনি 5টা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদের হয়ে, এবং রিয়াল মাদ্রিদের সেই সর্বজয়ী দলের অন্যতম কাণ্ডারি তিনি। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে রাঙিয়েছেন, পরপর 2টো বিশ্বকাপে নিজের দলকে সেমিফাইনালে নিয়েছেন। এর মধ্যে 2018 বিশ্বকাপে ফাইনালে নিয়েছেন, সেখানে গোল্ডেন বল জয়ী প্লেয়ার লুকা মডরিচ। এবং সে বছর 10 বছরের মেসি রোনাল্ডোর মধ্যে ব্যালন ডিওরের যে সাইকেলটা চলছিল, সেই সাইকেলটা ভাঙে লুকা মডরিচের হাতে 2018 সালে। এবারের বিশ্বকাপে তিনি তার দলেরও উজ্জ্বল ছিলেন, কিন্তু ওভারঅল তার দলটি আসলে একটু এভারেজ, যে অনেক এইজড একটা স্কোয়াড ছিল। বেসিক্যালি 2018 বিশ্বকাপের সেই সফল দলটা গিয়েই 2022 বিশ্বকাপ এবং 2026 বিশ্বকাপে আসার কারণে দলটা একটু এইজড। সেই কারণে তিনি হয়তো দলকে রাঙিয়ে যেতে পারেননি, বাট তিনি নিজে যথেষ্টই উজ্জ্বল ছিলেন। তার প্রেজেন্স অবশ্যই টের পাওয়া গিয়েছিল। লুকা মডরিচের বিদায়ের পর রাউন্ড অফ 16-এর দ্বিতীয় রাতেই ব্রাজিল বিদায় নিল নরওয়ের কাছে।
ব্রাজিল নরওয়ের এই ম্যাচে কাটা ছেঁড়া যথেষ্ট হয়েছে, আমি সেখানে আর কিছু অ্যাড করছি না। বেসিক্যালি হালান্ড এবং ওডেগার্ডের কাছেই বিদায় হয়েছে। এটা নরওয়েকে আসলে আন্ডার এস্টিমেট করা হয় এই কমেন্টের মাধ্যমে। নরওয়ে ওভারঅল অ্যাজ এ টিম অসাধারণ খেলেছে, তারা ব্রাজিলকে বেসিক্যালি তাদের বেসিক খেলাটা খেলতে দেয়। ব্রাজিল এর হয়ে নেইমার ঘোষিত ছিল তিনি 90 মিনিট খেলার মতো ফিট, তবুও কারোর এক্সপেকটেশন ছিল না আসলে নেইমার খেলবে, তারপরও নেইমার খেললেন এবং ব্রাজিল বিদায় নিল, নেইমারের বিদায় হয়ে গেল। এতে এখানে নেইমারের আসলে তিনি ইউরোপে আসার আগেই সাধারণত সাউথ আমেরিকান প্রডিজিরা ইউরোপে আসার পরই আসলে তাদের তারকা দুটি ছড়ায়। আগে একটু একটু নাম শোনা যায়, যেমন ভিনিসিয়াস জুনিয়রেরও নাম আগে থেকেই শোনা যাচ্ছিল। লিওনেল মেসি স্পেনে আসার পরই বেসিক্যালি তার নাম শুরু করেছে। তবে সাধারণত ইউরোপের লিগে আসার পর থেকেই তাদের তারকা দুটি ছড়ায়। নেইমার কিন্তু ইউরোপে আসার আগে থেকেই বড় তারকা, তিনি ব্রাজিলিয়ান লিগে যখন ছিলেন তখন থেকেই তিনি বড় তারকা এবং তার ইউরোপে আসার আগেই তার ব্রাজিলের ডেবিউ হয়েছিল। এবং স্পেনে বার্সেলোনাতে আসার পরে মেসি, নেইমার এবং পরবর্তীতে সুয়ারেজ এর পরে দ্যাট ওয়াজ হ্যাভক। যদিও চ্যাম্পিয়ন্স লিগ একটাই জিতেছেন তিনি, বাট সিজন আফটার সিজন চ্যাম্পিয়ন্স লিগে এমএসএন ত্রয়ী তারা দুটি ছড়িয়েছে। এবং তারপরে তিনি মেসি ছায়া থেকে বের হওয়ার জন্য তিনি পিএসজিতে গেলেন। এটাকে অনেকে বলে তার ক্যারিয়ারের সবচেয়ে ভুল ডিসিশন হতে পারে, হতে পারে। প্যারিসে এসে তিনি প্যারিসের জন্য হয়তো রিজেন্ট হয়েছে, কিন্তু সেই চ্যাম্পিয়ন্স লিগ প্যারিসকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে পারেননি প্যারিস সেন্ট জার্মেনকে। নিজেরও আর আসলে তেমন কিছু জেতা হয়নি। আর বিশ্বকাপে একজন ট্র্যাজেডির নায়ক বলতে হবে, তার প্রথম বিশ্বকাপেই তিনি যেভাবে তারকা দুটি ছড়াচ্ছিলেন নিজেদের দেশের মাটির বিশ্বকাপে 2014-তে, কিন্তু কোয়ার্টার ফাইনালে একটা নৃশংস ফাউলের কারণে তিনি সেমিফাইনাল খেলতে পারেনি। এবং তিনি ছাড়া ব্রাজিল কতটা ভঙ্গুর সেটা নতুন করে বলার কিছু নেই। ব্রাজিলের কাছে তারা জার্মানির কাছে সেমিফাইনালে উড়ে গিয়েছিল। আর নেইমারের শেষটা হচ্ছে এই বিশ্বকাপে আসলে 2 মাস আগেও স্কোয়াড ঘোষণা 2 মাস আগে কেউ এক্সপেক্ট করেননি নেইমার বিশ্বকাপে থাকবে। সেখানে কার্লো অ্যানচেলোটি সম্ভবত কোনো রকম বিতর্ক এড়ানোর জন্যই তিনি নেইমারকে এনেছিলেন, কিন্তু নেইমারকে এনে তিনি বিশ্বকাপে ঠিক মতো আসলে ব্যবহার করতে পারেননি বা করেননি, যেটাই বলি। এখন সব কিছুই অতীত হয়েছে, নেইমারের বিদায় হয়েছে। নেইমারের বিদায়টাও হলো কান্নার বিষয়। তবে বিদায়ের সময় তিনি একটা দৃষ্টিকোণ কাজ করলেন। ব্রাজিল 2-0 পিছিয়ে ছিল, তারা পেনাল্টি পেল, তিনি পেনাল্টিটা কনভার্ট করলেন। তখনও 1-1.5 মিনিট খেলা বাকি ছিল, যেখানে ব্রাজিলের অল আউট এফোর্টে যাওয়ার কথা একটা গোল দেওয়ার জন্য, সেখানে তিনি গোলকিপারের সাথে পাক বিতণ্ডাতে এলেন, একটু দম্ভ দেখালেন এবং গোলটা সেলিব্রেটও করলেন। তিনি দর্শকদের ওয়েভ করলেন, চুমু দিয়ে ঈশ্বরকে থ্যাঙ্কস দিলেন, যেটা আসলে একজন তারকার ক্ষেত্রে যায় না। মানে এটা একটা দৃষ্টিকোণ, কেউ যদি বলে থাকে তিনি আসলে কার জন্য খেলছিলেন, তিনি নিজের জন্য খেলছিলেন, আসলে উত্তর নেই। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অনেক বলতাম আছে তিনি নিজের জন্য খেলেন, কিন্তু এই ধরনের সিচুয়েশনে রোনাল্ডো কখনো এভাবে তিনি যে তার জন্য যা করার দরকার সেটাই করেছিলেন, তিনি নিজেকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তিনি অনেকবার দেখা গেছে গোলের জন্য তিনি নিজে গোল দিতে পারেননি, তার গোলটা রিবাউন্ডে আরেকজন গোল দিয়েছেন, এটার জন্য তিনি ডিসস্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করেছেন। কিন্তু এই সিচুয়েশনে নেইমারের কাছ থেকে যেটা দেখা গেল, সেটা সে ধরনের কিছু রোনাল্ডোর কাছ থেকে কখনো দেখা যায়নি। নেইমারের বিদায়ের পরদিনই গতকাল রাতে স্পেনের কাছে বিদায় নিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা মানে নতুন কিছুই বলার নেই আসলে। তিনি যখন অ্যালেক্স ফার্গুসন তাকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে এলেন,
এবং তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের আইকনিক জার্সি নাম্বার 7টা দেওয়া হলো। এই ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি নাম্বার 7 অলওয়েজ আইকনিক, এই জার্সি নাম্বারটা সবসময় স্পটলাইট পায়। এই কারণেই তিনি সাথে সাথেই তারকা বলে যান, এবং তিনি যখন তার পায়ের জাদু দেখালেন শুরুর দিকেই, তখনই তিনি তারকা, এবং তখনই অনেকেই এক্সপেক্ট করেছিলেন যে তিনি বিশ্বসেরা হবেন। তবে যে লঞ্জিভিটি তিনি দেখালেন মেসি, এবং তিনি 41 বছর বয়সে এসে ওয়ার্ল্ড কাপে এসে 3টা গোল করে গেলেন, সেটা হয়তো বিয়ন্ড এক্সপেকটেশন ছিল। জার্সি নাম্বার 7, ম্যানচেস্টার ইউনাইটেড জার্সি নাম্বার 7 দ্যাট হ্যাড বিন স্পোর্টেড বাই দ্য গ্রেট জর্জ বেস্ট, এরিক কাঁতোয়া এবং এরপরে ডেভিড বেকহাম। এই আইকনিক জার্সি নাম্বারের কারণে অনেক স্পটলাইট তার উপর এসেছে, তার উপরে এক্সপেকটেশন গ্রো করেছে, কিন্তু তিনি কখনো ফেল করেন। আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব কিছুই জিতেছেন। এরপরে যখন রিয়াল মাদ্রিদে গেলেন, রিয়াল মাদ্রিদকে একটা সত্যিকারের গ্যালাক্টিকোস বানিয়ে দিলেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে 5টা, 6টা চ্যাম্পিয়ন্স লিগ, সরি রিয়াল মাদ্রিদে তিনি জিতেছেন 4টা, এবং একটা জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেন। ক্লাব ফুটবলে সাফল্যের বিচারে তার ধারে কাছে কেউ নেই। সংখ্যা বলেন, সাফল্য বলেন, ট্রফির সংখ্যা মেসি তাকে ছাড়িয়ে গেছেন, এটা ঠিক। ইম্প্যাক্ট করলে মেসি এবং রোনাল্ডো আমার মনে হয় তারা মানে কেউ কাউকে কারো চেয়ে বেশি বা কম নয়। ইন্টারন্যাশনাল ফুটবলে তিনি যে আন্তর্জাতিক ম্যাচের গোল স্কোরিং রেকর্ড করে যাচ্ছেন, আমার মনে হয় সেটা ভাঙার মতো এমবাপের হাতেই হয়তো সেটা ভাঙবে একদিন, সেটা বলা যাচ্ছে না এই মুহূর্তে, সেটা ধরাছোঁয়ার বাইরে মনে হচ্ছে। আর ক্যারিয়ারে গোল করেছেন 973, ক্যারিয়ারের 1000 গোল শেষ করে পূর্ণ করেই হয়তো ক্যারিয়ারটা শেষ করবেন। তার আন্তর্জাতিক বিদায় হয়ে গেছে, যেটা শুরু হয়েছিল 2004-এর ইউরোর মাধ্যমে। ফাইনালে নিজেদের দেশের ইউরোর ফাইনালে গ্রিসের কাছে হেরে তিনি কেঁদেছিলেন। 2006 বিশ্বকাপ তার প্রথম বিশ্বকাপ, সেটাই তার সবচেয়ে সফল বিশ্বকাপ। ব্যক্তিগত অর্জনের দিক থেকে না হলেও পর্তুগাল সেই বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল, চতুর্থ হয়েছিল। সেখানে সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে কেঁদেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এরপরে একে একে 2010, 2014, 2018, 2022 হয়ে 2026 বিশ্বকাপ। পর্তুগাল আর সেই সাফল্য পায়নি, কোয়ার্টার ফাইনালের সামনে আর যেতে পারেনি। গত বিশ্বকাপে মনে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ, তো সেটা তিনি গুণ প্রমাণ করে এই বিশ্বকাপও খেললেন এবং ভূমিকাও রাখলেন। হয়তো তার নামের সাথে যাচ্ছে না, তিনি 3টা গোল করেছেন, 5 ম্যাচে 3 গোল, গুড এনাফ, বাট ইম্প্যাক্টের দিক থেকে হয়তো তার খেলার স্টাইলটাই আসলে ডিফারেন্ট হয়ে গেছে এখন তার বয়সের কারণে। এই 41 বছর বয়সে তিনি নিশ্চয়ই সেই 2014 বিশ্বকাপের রোনাল্ডো বা 2018 বিশ্বকাপের 18 বিশ্বকাপটাই রোনাল্ডোর ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ ইন্ডিভিজুয়াল, যেটা রাউন্ড অফ 16-এ থেমে গিয়েছিল, কিন্তু তিনি গোল করেছিলেন সেই বিশ্বকাপে 4টে, এবং সেখানে স্পেনের এগেনস্টে একটা হ্যাট্রিক ছিল। সেই স্পেনের কাছেই যাই হোক গতকাল শেষ হয়ে গেল, কান্না বেচা বিদায়। তবে রোনাল্ডোর ক্যারিয়ারের বেশিরভাগ সময় স্বার্থপর এবং নিজের জন্য খেলেন এই ধরনের তকপা তার গায়ে শিখছে, কিন্তু শেষ দিকে এই বিশ্বকাপে কিন্তু তিনি একজন টিমম্যান হিসেবে নিজেকে যথেষ্ট প্রমাণ করেছেন। আমি বলব তিনি যথেষ্ট পরিমাণ পাস দিয়েছেন, নিঃস্বার্থভাবে খেলেছেন। সেকেন্ড ম্যাচে যেটা তারা সৌদি আরবকে হারালো, সেখানে সরি উজবেকিস্তানকে হারালো, সেখানে নিজে একটা ফ্রিকিক নেন নুনো মেন্ডেস, সেই ফ্রিকিকটা নিয়েছিলেন। সেটা একটা টিম এফোর্ট, এবং তিনি সেটা বলেছিলেন যে এটা অনেক এইভাবে দেখিয়ে বলেছিলেন এটা প্রি প্ল্যান। তো তিনি দলের অংশ হিসাবে নিজেকে প্রমাণ করেছেন এবার, এবং একজন লেজেন্ডের বিদায় দেখলাম আমরা। লেজেন্ডের বিদায় যেভাবে হয় তিনি সেভাবেই
ইমোশনাল ওই বিদায় নিয়েছে। আমরাও অনেকটা ইমোশনাল হয়েছি। একটা যুগের সমাপ্তি হলো আসলে। সেই যুগের একজন সবচেয়ে বড় মহাতারকাই বলতে হবে, লিওনেল মেসি। তিনি আজ মাঠে নামবেন এবং তার এগেইনস্টে থাকবেন মোহাম্মদ সালাহ। সালাহরও কিন্তু আজ শেষ বিশ্বকাপ, এটা মোটামুটি নিশ্চিত। তিনিও একজন এইজড একজন তারকা। ক্লাব ক্যারিয়ারের সেরা সময় হয়তো ফেলে এসেছেন। লিভারপুল এবার ছেড়ে যাচ্ছেন, হয়তো সৌদি আরবেই যাবেন। ইউরোপে হয়তো আর খেলা হচ্ছে না, বা হতেও পারে হয়তো মানে বড় কোনো ক্লাবের হয়ে হয়তো খেলবেন না মোহাম্মদ সালাহ, ক্যারিয়ারের শেষ। এবং লিওনেল মেসি আজ কেপ ভার্দের এগেইনস্টে তিনি 120 মিনিট খেলেছেন। তো এই ম্যাচে আসলে তার কন্ডিশনটা তিনি নিজে এবং লিওনেল স্কালোনি দুজনই বলতে পারবেন। তাদেরকে আমরা ফুল 90 মিনিটস আমরা দেখবো কিনা, ম্যাচের পরিস্থিতির উপরই আমার মনে হয় অনেক কিছু ডিপেন্ড করবে। এবং কেপ ভার্দের পরে হয়তো লিওনেল স্কালোনি তিনি তার প্ল্যান বি প্ল্যান সি থেকে কোনো একটা কাজ বের করবেন। হি ইজ এ মাস্টার অফ ট্রাম্প কার্ড। আমি মনে করি গত ম্যাচের ভুল থেকে আর্জেন্টিনা কিছুটা শিক্ষা নিয়ে এই ম্যাচটা খেলতে নামবে এবং এই ম্যাচে ডেফিনেটলি আর্জেন্টিনাই ফেভারিট। ইজিপ্টের এগেইনস্টে কী হয় সেটা বলছি না। যাই হোক, একজন মহাতারকা আজ বিদায় নেবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মেসি যদি টিকে যান তাহলে কোয়ার্টার ফাইনালে মেসি থাকবেন। এবং আর একটা দলের কথা, 2-3জন তারকা আছেন, সেটা হচ্ছে বেলজিয়াম। তারা কোয়ার্টার ফাইনালে আজ উঠেছে ইউএসএকে হারিয়ে। ইউএসএর ফ্লোরাসিন বালোগান, তিনি রেড কার্ড পেয়েছিলেন রাউন্ড অফ 32 ম্যাচে। এবং ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়ে ইনফান্তিনোকে রিকোয়েস্ট করেছেন। পরে ইনফান্তিনো তার রিকোয়েস্টে বালোগানের রেড কার্ডের ডিসিশনটা বাতিল করে তাকে এই ম্যাচে খেলার পারমিশন দিয়েছেন। এবং বেলজিয়াম এই বিষয়ে অ্যাপিলও করেছিল, সেটা খারিজ হয়েছে। এটা বিশ্বব্যাপী একটা হাস্যকর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল। আমাদের কাছে মনে হচ্ছিল আমরা ক্রিকেটে যেভাবে ইন্ডিয়াকে দেখি, সেই ইউএসএ সেই ক্রিকেটের ইন্ডিয়াকে ইউএসএর ফর্মে আমরা ফুটবলে দেখছি এবং আইসিসি ভূমিকায় ফিফা। যাই হোক, এই বিশ্বকাপে আমেরিকার বেশি দূর আগানোটা আসলে ফুটবল ভক্তদের জন্য অ্যাগোনাইজিং একটা এক্সপেরিয়েন্স হতো। ইউএসএ যতই ভালো খেলুক, এই ধরনের আয়োজক দলের এগেনস্টে সমর্থন কখনোই থাকে না। এবং ঘৃণা করেই আমরা এই সেই বেলজিয়ামকে থ্যাঙ্কস দিচ্ছি এবং আনন্দের সাথে এই ফলটা আমরা উপভোগ করছি। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন, তারা 2014 সালে তারা একটা গোল্ডেন জেনারেশন নিয়ে এসেছিল এবং তাদের এক্সপেকটেশন ছিল 2018 বিশ্বকাপে। সেই 2018 বিশ্বকাপে তারা যথেষ্ট ভালো খেলেছিল। সেমিফাইনালে গিয়ে তারা ইভেন্টুয়াল চ্যাম্পিয়ন্স ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল, বাট দে ফট ওয়েল। এবং সেমিফাইনালে যাওয়ার পথে তারা জাপানের এগেইনস্টে রাউন্ড অফ 16-এ 2-0 পিছিয়ে থেকে এবং শেষ 15 মিনিটের লড়াইয়ে 3-2 ম্যাচটা বের করে গেছে। রাউন্ড অফ 32 সেনেগালের সাথে তারা বের করেছে এবং কোয়ার্টার ফাইনালে তারা মাইটি ফেভারিট ব্রাজিলকে তারা হারিয়ে দিয়েছিল। এবং সেই বিশ্বকাপটাই বেলজিয়ামের আসলে সেরা সাফল্যই হয়ে থাকলো। এরপরে এই গোল্ডেন জেনারেশন আর কোথাও না ইউরোপে না বিশ্বকাপে। তো তারা এবার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। এখানে হয়তো তাদের যাত্রা থেমে যাবে। স্পেনের সাথে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেখানে স্পেনই থাকবে। যাই হোক, সেখানে গোল্ডেন জেনারেশনের 3জন প্রতিনিধি এখনও বেলজিয়ামকে রিপ্রেজেন্ট করছেন। তারা হচ্ছেন কেভিন ডি ব্রুইনা, গোলকিপার থিবো কর্তোয়া এবং বিগ ম্যান রোমেলু লুকাকু। তারা ক্লাব ক্যারিয়ারে সবাই সাফল্য পেয়েছেন। কর্তোয়া রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, চেলসির হয়ে সফল হয়েছেন। কেভিন ডি ব্রুইনা তার সফলতা হয়তো ম্যানচেস্টার সিটি কেন্দ্রিকই, তবে তিনি সব কিছু জিতেছেন। ম্যানচেস্টার সিটিতে যে 9 বছর খেলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড, এক সিজনে সবচেয়ে বেশি অ্যাসিস্ট, যেটা এবার ব্রুনো ফার্নান্ডেজ
সেই গ্রহণ করেছেন, প্লেয়ার অফ দ্য ইয়ার রয়েছেন একাধিকবার। তো কেভিন ডি ব্রুইনা আন্তর্জাতিক অঙ্গনে হয়তো সাফল্য পাননি, বাট তাদের কেরিয়ারের শেষটা হয়তো এই বিশ্বকাপের মাধ্যমে। যাই হোক, আজকে মেসির জন্য শুভেচ্ছা, সালার জন্য শুভকামনা, সবার জন্যই কেরিয়ারের যারা ফুটবলের মহাতারকা যাদের কথা বললাম, মডরিচ, নেইমার, রোনাল্ডো, ডি ব্রুইনা, লুকাকু এবং সালা এবং অবশ্যই লিওনেল মেসি, সকলকেই আসলে অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখি বিশ্ব ফুটবলকে আরও ধরতে পারার জন্য। মেসি রোনাল্ডোর লনজিভিটি হয়তো আর এইরকম লনজিভিটি আমরা আর কার কাছ থেকে পাবো জানি না, ভবিষ্যতে সেটা বলতে। তবে তারা যে তারকা দুটি ছড়িয়েছেন তাদের ক্যারিয়ার জুড়ে, সেটা স্বাভাবিক। লাস্ট এপিসোডটা একটা গুড ফর নাথিং একটা প্রেডিকশন দিয়ে শেষ করি। সিমসনসের প্রেডিকশনের কথা অনেকেই আপনারা শুনেছিলেন, এটা অনেক আগে 2002-03 দিকে তারা একটা এপিসোডে একটা ফুটবল ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখেছিল। তারা সেখানে মিট করছিল মেক্সিকো এবং পর্তুগাল। সবাই আন্দাজ করেছিলেন সেই রেফারেন্সটা হয়তো এবারের বিশ্বকাপের এই রেফারেন্সটা ছিল। সেখানে তারা সাল উল্লেখ করেনি। মেক্সিকো হেরেছে গত পরশু ইংল্যান্ডের কাছে, এবং ইট ওয়াজ এ নেইল বাইটিং ম্যাচ। এটার কথা আসলে বলতে গেলে এপিসোড লম্বা হয়ে যেত, বলা হয়নি। অসাধারণ একটা ম্যাচ ছিল, ইংল্যান্ডের কাছে হেরেছিল। এবং আজ পর্তুগাল হারলো স্পেনের কাছে। তো মেক্সিকোর কনকোয়ারার এবং পর্তুগালের কনকোয়ারার স্পেন, এবং ইংল্যান্ড সিমসনসের প্রেডিকশনের লিঙ্ক আপ অনুযায়ী এই দুইটা দলই হয়তো ফাইনালে মিট করতে পারে। এবং আমার প্রি টুর্নামেন্ট দুইটা সিমুলেশন ছিল। একটা সিমুলেশনে ছিল যে ফ্রান্স তাদের গ্রুপের প্রথম দুইটা ম্যাচ জিতে রাউন্ড অফ 32 কোয়ালিফাই করে তারা শেষ ম্যাচে হয়তো টেস্টিং স্কোয়াড নামাবে এবং সেখানে নরওয়ের কাছে হেরে হয়তো তারা গ্রুপ রানার্স আপ হবে। সেক্ষেত্রে এই আর্জেন্টিনার সাইডের ব্র্যাকেটে চলে আসতো ফ্রান্স, এবং এখান থেকে তারা ফাইনালে যেত। এবং অন্য ব্র্যাকেট থেকে সেখানে আমি ফাইনালে ধরেছিলাম জার্মানি আসবে। যাই হোক, এসতে গেছে সেটা কোনো দিক থেকে সফল হয়নি। কিন্তু ফ্রান্সকে আমি গ্রুপ চ্যাম্পিয়ন ধরে যে সিমুলেশনটা করেছিলাম, সেই সিমুলেশন অনুযায়ী আমার ফাইনালিস্ট দুটো টিম ছিল স্পেন এবং ইংল্যান্ড। তো সিমসনসের একটা প্রেডিকশনের সাথে লিঙ্ক আপ করে নিজের প্রেডিকশনটা আমি এখানে প্লেস করে রাখলাম। যেটা গুড না গুড ফর নাথিং সেটা সময় বলে দেবে। জুলাই এর আগে সেমিফাইনালের লাইন আপ শেষ হলেই, সেমিফাইনাল ম্যাচ দুটো শেষ হলেই আপনারা জানবেন ফাইনালে কে খেলছে। তো যাই হোক, বেস্ট অফ লাক ফর অল দ্য টিমস রিমেইনিং অ্যান্ড দ্য গ্রেটেস্ট ফুটবল স্টার্স, তাদের সবাইকে থ্যাঙ্কস জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।